আমরা সিলেবাস মোতাবেকই আগাবো, সিলেবাসে যেভাবে আছে ওইভাবে করে সামনের দিকে আগাবো। তো ফেব্রিক ওয়েট অর্থাৎ একটা ওভেন ফেব্রিকের ওয়েটের কথা বলা হচ্ছে, বা নিট ফেব্রিকের ওয়েটই মনে করো। তাহলে ফেব্রিকের ওয়েটটা আমরা বুঝতে হয় কেন, একটা কাপড় ভারী হয়, তো ভারী হওয়ার সাথে তো তার ইউনিট এরিয়া সম্পর্কিত। তুমি কি বলতে পারবা যে একটা কাপড় বেশি ভারী আর একটা কাপড় পাতলা, একটা নির্দিষ্ট ইউনিট এরিয়ার কাপড়ের ক্ষেত্রে বলতে পারবো? ধরো একটা নির্দিষ্ট এরিয়া নিলাম, সেই এরিয়ার এই কাপড়টা ভারী ওই কাপড়টা পাতলা, এটা বলা যাবে। মনে করো একটা পাতলা কাপড়, তুমি কীভাবে এটাকে পাতলা বলবা বা ওয়েট কম কীভাবে বলবা? তাহলে একটা নির্দিষ্ট এরিয়া নিতে হবে। ধরো 1 স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটার এরিয়ার ওয়েট কোন কাপড়ের কত? কোনো কাপড়ের 1 স্কোয়ার মিটার কাপড়ের ওয়েট হবে হচ্ছে ধরো 400 গ্রাম, কোনো কাপড়ের 1 স্কোয়ার মিটারের ওয়েট হবে হচ্ছে 300 গ্রাম, কোনো কাপড়ের হবে 150 গ্রাম। তাহলে যেই কাপড়ের 1 স্কোয়ার মিটারের ওয়েট 150 গ্রাম সেটা কী কাপড়? পাতলা কাপড় ওয়েটের দিক থেকে, তাই না? তো এই টার্মটাকে যখন কাপড়ের ওয়েট আমরা শুধু বলি, কিন্তু আসলে এটা ওয়েট না, ওয়েট মানে হচ্ছে ওয়েট বাই এরিয়া। নামটা যদিও টার্মটা ওয়েট, ফেব্রিক ওয়েট ক্যালকুলেশন, কিন্তু ওয়েট মানে হচ্ছে এখানে একক ক্ষেত্রফলের ওয়েট। শুধু ওয়েট তো কোনো কিছু মিন করে না, শুধু ওয়েট কি কোনো অ্যাবসোলিউট এই যে মেজারমেন্ট কোনো রিলেটিভিটি তো দেখায় না এখানে। তো সেজন্য আমরা একক এরিয়ার ভর দেখি, ঠিক আছে? তাহলে ফেব্রিক ওয়েট মানে হচ্ছে মাস বাই এরিয়া। মাস বাই এরিয়া যেই রাশিটা, এই রাশিটার নাম কি বলতে পারবা? লিনিয়ার ডেন্সিটি। তাহলে মাস বাই লেন্থটা কি? মাস বাই লেন্থ হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, আর মাস বাই এরিয়া হচ্ছে এরিয়াল ডেন্সিটি। তাহলে ফেব্রিক ওয়েট ক্যালকুলেশনের জন্য যে রাশিটা আমরা ব্যবহার করি, এই যে ফিজিক্সে বিভিন্ন রাশি থাকে না, ভেলোসিটি, ত্বরণ রাশি না, এই রাশিগুলো আবার একক থাকে। তো এটা হচ্ছে একটা রাশি, রাশিটার নাম কি? এরিয়াল ডেন্সিটি। এরিয়াল ডেন্সিটি দ্বারা আমরা কি দেখি? একটা ফেব্রিকের ওয়েট, ফেব্রিকটা কতটুকু ভারী সেটা আমরা মেজার করি এরিয়াল ডেন্সিটির সাহায্যে। আর এরিয়াল ডেন্সিটির অনেকগুলো একক আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বা জনপ্রিয় একক হচ্ছে জিএসএম। যদি মাসটা হয় গ্রাম আর এরিয়াটা হয় স্কোয়ার মিটার, তখন সেটাকে আমরা বলি জিএসএম, অর্থাৎ গ্রাম পার স্কোয়ার মিটার। গ্রাম পার স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটারের ওয়েট যত গ্রাম তার জিএসএম তত। যেমন বাজারে যে আমরা কাগজ কিনি না, কাগজে জিএসএম বলা থাকে, 70 জিএসএমের কাগজ, 80 জিএসএমের, বা আমরা যে নিউজ প্রিন্ট পাতলা কাগজগুলো ইউজ করি এগুলো হচ্ছে 50 জিএসএমের, 50, 55 এরকম। তো 50 জিএসএমের কাগজ আর 80 জিএসএমের কাগজের মধ্যে পার্থক্য কী? 80 জিএসএমের কাগজটা একটু মোটা হবে না? মানে একই এরিয়াতে তার ভর বেশি, তো এটা একই এরিয়াতে ভরটা বেশি হইতে গেলে কী হইতে হবে? মোটা হইতে হবে। মনে করো তুমি রুটি বানালা এরকম সাইজে, সবাই একই সাইজে রুটি বানালো, এখন বলা হচ্ছে যে এই রুটিটার ভর বেশি, এটার কম, তার মানে কি এই রুটিটা পাতলা হবে, আর এটার যেহেতু ভর বেশি একই সাইজের তাহলে এটা মোটা হবে। তো এই কথাটা সত্য হবে কখন? যখন দুইটা একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। এখন তুমি এটাকে আমি বলতেছি যে ওয়েট কম, এটার ওয়েট বেশি বলতেছি, তো যেটা বেশি মনে করো এটা মোর, এটা লেস, বা আমি যদি একক দিয়ে দেখাই, মনে করো এটার ওয়েট হচ্ছে 200 গ্রাম আর এটার ওয়েট হচ্ছে 50 গ্রাম। দুইটা যদি একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, মানে দুইটা যদি আটা হয়, তাহলে এটা মোটা কনফার্ম। কিন্তু এটা যদি আমি অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানাই, এটা একটা লোহার পাত দিয়ে তৈরি করলাম, এই রুটিটা বানিয়েছি লোহার পাত দিয়ে, তাহলে এটা 200 গ্রাম হলো, আর এটা বানিয়েছি আটা দিয়ে, তখন কি এটা মোটা না এটা মোটা? তখন কিন্তু জিএসএম কম হওয়ার পরও এটা মোটা হবে, যেহেতু পাতলা উপাদান দিয়ে বানিয়েছি। তো সেজন্য জিএসএম দিয়ে যদিও আমরা কাপড়ের থিকনেস বুঝতে চাই, কাপড়টা কতটুকু মোটা বা চিকুন বুঝতে চাই, দেখবা কাগজের ক্ষেত্রে যে কথা সত্য, কাগজের ক্ষেত্রে আমরা বলি 80 জিএসএমের কাগজ মোটা, 50 জিএসএমের কাগজ চিকুন বা পাতলা। কাপড়ের ক্ষেত্রেও সেম, 250 জিএসএমের কাপড় মোটা, 160 জিএসএমের নর্মাল টি শার্ট এগুলো পাতলা। ধরো আমি যে সোয়েটার বানাই, সোয়েটার তার জিএসএম হচ্ছে 350,
তো 350 জিএসএম সোয়েটারটা দেখতে পাচ্ছি না মোটা। আবার আমি নর্মাল যে টি শার্ট পরি যে 160 জিএসএমের, সেগুলোর জিএসএম হচ্ছে 150। তো 150 জিএসএম তো দেখি বোঝা যাচ্ছে পাতলা, আর যেটা জিএসএম 300 সেটা মোটা। কিন্তু এই কথাটা একেবারে সবসময় সত্য না যে জিএসএম বেশি হলেই বস্তু মোটা হবে, সবসময় সত্য ব্যাপারটা না। এটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি। এখন যার জিএসএম 350 যে সোয়েটারের কথা বলা হচ্ছে, আর একটা জিএসএম 150, এটা 150 হওয়ার পরও মোটা হইতে পারে যদি এটা ভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। তো আমরা সেভাবে কখনো চিন্তা করি না, কারণ হচ্ছে আমাদের টেক্সটাইলের যে ফাইবারগুলো আছে, মনে করো কটন, পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, সবার ডেন্সিটি কেমন জানা আছে? যেমন সবচেয়ে হাইস্ট ডেন্সিটি হচ্ছে মনে করো কটনের 1.52 গ্রাম পার সিসি। একেবারে লোয়েস্ট যেটা, সেটা ডেন্সিটি হচ্ছে 0.91 পলিপ্রোপিলিন। তুমি যত ফাইবার দেখবা আমাদের টেক্সটাইলের জগতে, যত ফাইবার আছে তাদের ডেন্সিটির রেঞ্জ হচ্ছে এটা 0.91 থেকে 1.52 গ্রাম পার সিসি। তাহলে খুব বেশি কি ডিফার করে এদের ডেন্সিটিগত দিক থেকে? এরা কি খুব বেশি ডিফার করে? ওই যে আমি লোহার সাথে তুলা মিলালে তখন না খুব বেশি পার্থক্য হয়ে যাবে, যেহেতু আমাদের টেক্সটাইল ফাইবারগুলো সবগুলো মোটামুটি কাছাকাছি লেভেলের ডেন্সিটি। কোনগুলোর কথা বলা হচ্ছে? পলিপ্রোপাইলিন হোক, অ্যাক্রাইলিক হোক, এসিটেট হোক, নাইলন হোক, পলিয়েস্টার হোক, সবগুলো ফাইবারের ডেন্সিটি কাছাকাছি লেভেলের। এখন তুমি যে কাপড়টা বানাবা সেটা হয় পলিয়েস্টার 60 থাকবে, অথবা নাইলন থাকবে, অ্যাক্রাইলিক থাকবে, কিছু না কিছু থাকবে ফাইবার। তো সেই জন্য যদি একটা কাপড়ের জিএসএম 200 হয় আর একটা কাপড়ের জিএসএম 150 হয়, তাহলে অবভিয়াসলি সব সময় এই কাপড়টা মোটা হয়, এই কাপড়টা পাতলা হয়। যেহেতু আমরা কোনো অ্যাবনর্মাল ম্যাটেরিয়াল দিয়ে কাপড় বানাই না। কাপড় কি আমি লোহা দিয়ে বানাই যে যার জিএসএম হচ্ছে 8000, মানে 8, লোহা তো 8 পয়েন্ট সামথিং না, 8 গ্রাম পার সিসি। বা স্বর্ণ দিয়ে বানালাম 19, এরকম তো এত হিউজ লেভেলের ডিফারেন্সের ফাইবার তো আমাদের নাই। আমরা কাপড় বানাতে যেসব ফাইবার ইউজ করি তাদের ডেন্সিটির লেভেলটা খুব কাছাকাছি। সেই জন্য শুধুমাত্র ওয়েট দিয়ে, যদিও ওয়েটটা আমি কি বলতেছি আগে যে অ্যাবসুলেট কোনো মেজারমেন্ট না, একটা বস্তুর জিএসএম মানে এরিয়াল ডেন্সিটি দিয়ে তার থিকনেসটা বোঝা, যদিও এটা একটা অ্যাবসুলেট কোনো টার্ম না, এটা দিয়ে সরাসরি আমরা বুঝতে পারি না। যখন একই ম্যাটেরিয়াল হয় তখন বুঝতে পারি। তারপরও টেক্সটাইলে আমাদের যত ম্যাটেরিয়াল আছে, যত কাপড় আমরা বানাই, সব কাপড়কে আমরা জিএসএম দিয়ে তাদের থিকনেস বোঝার চেষ্টা করি। আমরা জিএসএমটা নির্ণয় করি তার থিকনেসটা বোঝার জন্য, কাপড়টা কত ভারী, কেমন মোটা সেটা বোঝার জন্য। তো তুমি যদি পাও যে 200 জিএসএমের কাপড় আর 150 জিএসএমের কাপড়, সেটা যেই ফাইবার দিয়ে তৈরি হোক না কেন, 200 জিএসএমের কাপড়টা কী হবে? মোটা হবে। কম্পারেটিভলি কার চেয়ে? 150 জিএমের চেয়ে মোটা হবে এবং কী হবে? ভারী হবে। তাহলে 300 জিএসএম এটার চেয়ে দ্বিগুণ মোটা হবে অথবা দ্বিগুণ ভারী হবে। দ্বিগুণ মোটা হবে অবভিয়াসলি না সবসময়, তবে দ্বিগুণ ভারী হবে এটা নিশ্চিত। মোটা হবে, মোটাটা ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের ঘনত্বের উপর। তাহলে ফেব্রিক ওয়েট ক্যালকুলেশনের জন্য যে রাশি ইউজ করি তার নাম কি? এরিয়াল ডেন্সিটি। এরিয়াল ডেন্সিটি মানে কি? মাস বাই এরিয়া। লিনিয়ার ডেন্সিটি মানে কি? মাস বাই লেন্থ। আর শুধু ডেন্সিটি মানে কি? মাস বাই ভলিউম। তো যখন আমরা মাস বাই ভলিউম দিয়ে কথা বলি, ডেন্সিটি, শুধু ডেন্সিটি, তখন আমরা এটা বুঝি যে ডেন্সিটি মানে হচ্ছে উপাদানটা কি। মনে করো এক এক উপাদানের বস্তুর ডেন্সিটি এক এক রকম না? তোমরা যখন ঘনত্ব পড়ছো ক্লাস 9-10-এ, তখন এভাবে পড়ছো না যে একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে? শুধু ঘনত্ব বলে এরকম কি লেখা আছে বইতে? উপাদানের ঘনত্ব বলে। উপাদানের ঘনত্ব কেন বলে? ওই যে ডেন্সিটি দ্বারা আমরা বুঝতে পারি এটা কী দিয়ে তৈরি, এটা কি লোহা, এটা কি কর্ক নাকি তামা, সেটা বুঝতে পারি। আর যখন মাস বাই এরিয়ার কথা আসে, তখন আমি এই ভলিউম থেকে কাকে বাদ দিলাম? একটা ডাইমেনশন বাদ দিলাম না? মনে করো এইটা, এই যে শীটটা আছে, এটার এরিয়া নিছো তুমি, লেন্থ ওয়েট নিছো, তাহলে এটা কি ঘনবস্তু না? একটা তার একটা থিকনেস আছে না? সেই থিকনেসটা কি তুমি নিছো এখানে? নাও নাই, থিকনেসটাকে ইগনোর করছো, বাদ দিছো। তো থিকনেসটাকে বাদ দিয়ে তুমি যে রাশিটা ডেভেলপ করেছো, সেই রাশিটা তোমাকে এইটার সাহায্যে থিকনেস সম্বন্ধে ধারণা দিবে। বোঝা যায় বিষয়টা? যাকে তুমি বাদ দিছো একটা ভলিউমিক বস্তু থেকে, একটা ঘনবস্তু থেকে, তুমি যেই উপাদানটাকে বাদ দিয়ে দিছো, এরিয়া রাখছো শুধু, এটা রাখো নাই, থিকনেসটা রাখো নাই। থিকনেসটা না রাখাতে আলটিমেটলি তোমাকে এরিয়াল ডেন্সিটির থিকনেস বুঝতে সহযোগিতা করবে। মানে যার এরিয়াল ডেন্সিটি বেশি তার থিকনেস বেশি, যার এরিয়াল ডেন্সিটি কম তার থিকনেসটা
কম। এই কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে যখন তুমি ফেব্রিকের ওয়েটের কথা বলতেছি জিএসএম দ্বারা, এরিয়াল ডেন্সিটি দ্বারা, সেখানে আমরা মূলত কাপড়ের থিকনেসটা বোঝার চেষ্টা করি। জিএসএম 400 মানে কি কাপড়টা ভারী এবং থিকনেস বেশি, জিএসএম 200 মানে কাপড়টা ভারী এবং থিকনেস কম, মানে চিকুন কাপড় আর কি, আর একটা মোটা কাপড় বা ভারী কাপড়। আবার যখন এটাতে আসো মাস বাই লেন্থ, এটা কিসের কিসের কোন রাশি? লিনিয়ার ডেন্সিটিটা। লিনিয়ার ডেন্সিটিতে কাকে বাদ দিছো? একটা ইয়ার্নের ক্ষেত্রে তো আমরা দেখি, তো ইয়ার্নের এই যে লম্বা অংশের মধ্যে তুমি শুধু লেন্থটা নিলা, এরিয়া কি নিছো? ক্রস সেকশনাল এরিয়াটা। এই মার্কারটার ক্ষেত্রে তুমি লেন্থ নিছো শুধু, তার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না, এটা বাদ দিছো না তুমি। তো তাহলে এই রাশিটা তোমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কেমন সেটা বুঝতে সহযোগিতা করবে। তো আলটিমেটলি আমরা কি করি? লিনিয়ার ডেন্সিটি মানে হচ্ছে ট্যাক্স, মানে লিনিয়ার ডেন্সিটির একটা একক হচ্ছে ট্যাক্স, লিনিয়ার ডেন্সিটি আরেকটা একক হচ্ছে ডেনিয়ার। তো মনে করো একটা বস্তু আছে 20 ডেনিয়ার বা 20 ট্যাক্স, আর একটা আছে 40 ট্যাক্স। তাহলে তুমি 40 ট্যাক্স দ্বারা যেটা বুঝাচ্ছ তার এরিয়া মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু বুঝতে সহযোগিতা করতেছে। যে 40 ট্যাক্স তার কি মোটা মানে কি বেশি? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি। যার 20 ট্যাক্স তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম। ওই তিনটা রাশির মধ্যে যাকে তুমি বাদ দিয়ে দিয়েছ সেই রাশি সম্বন্ধে আমাদেরকে এটা ধারণা দিবে। তো এখানেও ব্যাপারটা সেম। এখানে যদি তুমি এরিয়া নিছো, যে থিকনেসটাকে বাদ দিছো, যে 400 মানে থিকনেস বেশি, 200 মানে থিকনেস কম, এভাবে করে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এরিয়াল ডেন্সিটি একটা একক হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, আর একটা একক হচ্ছে আউন্স পার স্কোয়ার ইয়ার্ডস। এরিয়াল ডেন্সিটির যতগুলো একক প্রচলিত আছে তার মধ্যে আমেরিকান বইগুলোতে, বেশিরভাগ আমেরিকান বইতে এই এককটা আছে, আউন্স পার স্কোয়ার ইয়ার্ডস। আর সাধারণভাবে এরিয়াল ডেন্সিটি বা ফেব্রিক ওয়েট মানে হচ্ছে জিএসএম, মানে গ্রাম পার স্কোয়ার মিটার। আর বিশেষ করে এটা মনে রাখবা, ডেনিম ইন্ডাস্ট্রিতে, ডেনিম আমরা যে ডেনিম ইউজ করি না, ডেনিম প্যান্ট, ডেনিম কাপড়, ডেনিম ইন্ডাস্ট্রিতে জিএসএম খুব বেশি বলা হয় না, ডেনিম ইন্ডাস্ট্রিতে এটাই একক। হ্যাঁ, এবং একটা ডেনিমের জিএসএমের রেঞ্জ হয় 10 থেকে 16 আউন্স পার স্কোয়ার ইয়ার্স। তাহলে আমরা 10 আউন্স পার স্কোয়ার ইয়ার্সে কত জিএসএম এটা বলতে পারবো? আমি কি বললাম, একটা ডেনিম প্যান্ট তার মানে এরিয়াল ডেন্সিটি বা ওয়েটটা 10-এর বেশি। 10 কি আউন্স পার স্কোয়ার ইয়ার্স। তো 10 আউন্স পার স্কোয়ার ইয়ার্সে কত জিএসএম হয় আমরা কনভার্ট করতে পারবো? কত হবে বলো তো? আউন্সটাকে গ্রামে নাও আর ইয়ার্সটাকে মিটার করো। এই সায়েন্সের স্টুডেন্টরা কি করতেছ? এটা তো একটা লেন্থ আর এরিয়ার একটা, সরি লেন্থ আর ওয়েটের একটা সিম্পল কনভার্সন। 300 হয়। আর দেখি বাকিদের কত আসছে তোমাদের? এই 0.7 হয় নাকি? আশরাফ কত আসছে? তোরা এই মানগুলো কোত্থেকে বের করতেছ? আউন্সটাকে কি করব? গ্রাম করব। আউন্সের সাথে তো পাউন্ডের সম্পর্ক আছে, 1 পাউন্ডে 16 আউন্স। তাহলে এটা লিখতে পারি না? পাউন্ডকে কি গ্রাম করা হয় কিভাবে? এটা কত? 28 সামথিং মনে হয়, 28.35 না? তাহলে ওটাই লিখে ফেলি সরাসরি। হ্যাঁ, 28.35 গ্রাম 1 আউন্সে। ইয়ার্সকে আমরা কি করব? মিটার করব। তো 1 মিটার সমান কত ইয়ার্স, তাই তো?
তাহলে 1 ইয়ার্ড সমান কত হবে? এটা ভাগ দিতে হবে। তাহলে কত হয়? কত হয়? 339 দশমিক তো একটা ডেনিম কাপড় কিন্তু অনেক মোটা হয়, নর্মালি তার জিএসএমটা অনেক হাই হতে হয়। আচ্ছা, আমরা ফেব্রিক ওয়েট ক্যালকুলেশন করতে গেলে যদি আমরা প্র্যাকটিক্যালি কাজটা করতে যাই, আমাকে একটা কাপড় দিয়ে দিল, সেই কাপড় থেকে আমি জিএসএম কীভাবে হিসাব করব? কাপড়ের জিএসএম হিসাব করতে হবে। তো জিএসএম হিসাব করতে কাপড়ের এরিয়া জানতে হবে, এরিয়া জানতে গেলে কাপড়ের লেন্থ উইথ লাগবে। তো মনে করো আমি একটা কাপড়ের টুকরা দিলে আমি সেটাকে এরকম সাইজে কেটে নিব, একটা রেক্টেঙ্গুলার সাইজে অথবা স্কোয়ার সাইজে কেটে নিব কাপড়টাকে, কেটে তার লেন্থটা নিলাম, উইথটা নিলাম। তো নর্মালি কি আমরা খুব বড় কাপড় নিয়ে টেস্ট করব? আমাদের তো একটা ছোটো কাপড় দিবে, ছোটো সাইজের কাপড়ই তো দিবে ল্যাবে যদি কাজটা করার জন্য দেয়। তো তাহলে এটা নিশ্চয়ই একটা ছোটো একক হবে। ধরো এটা সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটার নিলাম। ধরো এখানে 10 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার, তারপর হচ্ছে এদিকে নিলাম আরও ধরো 30 সেন্টিমিটার। তো এই যে সেন্টিমিটার গুণ করলে আমি কি পেয়ে যাব? এরিয়া পেয়ে যাব। আর এই কাপড়টাকে, যে কাপড়টার আমি এই লেন্থ উইথ নিলাম, এটাকে আমি যদি ইলেকট্রিক ব্যালেন্সে নিয়ে যাই তাহলে ওয়েট পাবো। তখন আমরা ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। ফর্মুলাটা কি? উপরে হবে ওয়েট আর নিচে হবে কি? এরিয়া। ওয়েটটা কিসে? আর এরিয়াটা তো স্কোয়ার মিটারে, কিন্তু আমি টেস্ট করার সময় তো আর মিটারে পাবো না, আমাকে অত বড় কাপড় দিবে না। ধরো এরিয়াটা হবে সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে আমার এই সেন্টিমিটারটাকে মিটার করতে গেলে আমাকে কি করতে হবে? 2 বার 100 দ্বারা ভাগ করতে হবে না? আর 100 দ্বারা ভাগ করা মানে তো এটা উপরে চলে যাওয়া, আলটিমেটলি এটা হয়ে যাবে 10,000। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? জিএসএম হিসাব করার ফর্মুলা। জিএসএম কি কোনো রাশি? কিসের একক? এরিয়াল ডেন্সিটির একক। তো এরিয়াল ডেন্সিটিটা যদি আমরা জিএসএম এ দেখতে চাই, তাহলে জিএসএম মানে হচ্ছে এরিয়াল ডেন্সিটি ইন জিএসএম। এখন ইন্ডাস্ট্রিতে এরকম প্রত্যেকবার সুতা কাপড়কে কাটা খুব বেশি ডিফিকাল্ট কাজ, এত সময় নেই। কারণ অন প্রসেসে যখন কাপড় চলতে থাকে, ডাইং হতে থাকে, কাপড় যখন ফেব্রিকের প্রোডাকশন হতে থাকে, তখনই আমাকে জিএসএম দেখতে হয় বারবার, 5 মিনিট পরপর, 10 মিনিট পরপর জিএসএম দেখতে হয়। তাহলে আমি কি প্রতিবার কাপড় থেকে নিয়ে কেচি দিয়ে কাটবো, সমান করব, রেক্টেঙ্গুলার সাইজ করব, তারপরে তার এরিয়া নিব, ওয়েট করব, এরকম তো সময় থাকবে না। তো সেই জন্য জিএসএম কাটার ইউজ করা হয়। আমাদের ল্যাবে আছে জিএসএম কাটার, আমরা টেস্ট করব। সেটা দিয়ে একটা কাপড়কে এরকম গোল করে কাটা যায়, একটা কাটার, ওই কাটারটাকে তুমি কাপড়ের উপর জাস্ট রাখবা এবং ঘুরাবা, ঘুরালেই কাপড় থেকে এইটুকু অংশ কেটে আসবে। জাস্ট 2 সেকেন্ড লাগবে। মেশিনটাকে কাপড়ের উপর ফেলবো আর ঘুরাবো, মেশিনটা কাপড়টাকে এরকম সাইজে কেটে ফেলবে। তার সাইডে ব্লেড আছে, গোলাকার ব্লেড আছে, ওই ব্লেডটা কাপড়ের উপর রেখে ঘুরালেই কাপড়টাকে কেটে ফেলে, কাপড়টাকে কেটে ফেলে। জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার, রাখলাম, ঘুরালাম, কাপড় কাটা হয়ে গেল। তো ওই জিএসএম কাটারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এমনভাবে এই কাটারটাকে বানানো হয়েছে, এই কাটারটা যে কাপড়টাকে কাটে সেই কাপড়টার এরিয়া সবসময় 100 স্কোয়ার সেন্টিমিটার। মানে কতটুকু কাপড় থাকে? 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই কথাটা সবার মনে থাকতে হবে যে জিএসএম কাটার দিয়ে যখন একটা কাপড়কে কাটা হয় তখন তার এরিয়া কত হয়? 100 স্কোয়ার সেন্টিমিটার। তুমি তো 100 স্কোয়ার সেন্টিমিটার বোঝো না, 10 সেন্টিমিটার কতটুকু? এটুকু হবে না? 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার,
এখানে কতটুকু কাপড় আছে? 10 সেন্টিমিটার, এটুকু হবে না? এই 10, এখানে কতটুকু কাপড় আছে? 10 বাই 10, 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। এটাকে গোল ফর্মে মোটামুটি এটুকুই হয়, মানে এইটুকু সাইজের আর কি, এতটুকু সাইজের একটা কাপড়। তো এই কাপড়টা যে কাটলো তার এরিয়াটা তাহলে কনস্ট্যান্ট কত? 100 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই ফর্মুলাতে তুমি এরিয়ার মান যদি 100 বসাও তাহলে জিএসএম এর সূত্রটা কি দাঁড়াচ্ছে? এটা আরও সিম্পলিফাই হয়ে যাচ্ছে না? এর মানটা তুমি এই যে 100 সেন্টিমিটার স্কোয়ার, এর মানটা 100 বসালা, এখানে এরিয়াটা কিসে? সেন্টিমিটার স্কোয়ারে না, এর মান 100 বসালে, 100-র যে দুটো শূন্য আর এখানে যে দুটো শূন্য কাটা গেলে এখানে তো 100 থাকে, আর উপরে ডব্লিউ, তাহলে ডব্লিউ ইন্টু 100 হয় সূত্রটা। তো জিএসএম কাটার দিয়ে কোনো একটা স্যাম্পল কাটলে সেই স্যাম্পলটার ওয়েটটা যদি আমরা নেই, সেই ওয়েটটাকে 100 দ্বারা গুণ করলেই আমরা জিএসএম পেয়ে যাই। মনে করো এটার ওয়েট নিলা হলো 1.52, জিএসএম কত? 152, এটা ওয়েট হলো হচ্ছে 2.03, জিএসএম কত? 203, ওয়েট হলো হচ্ছে 4.05, তাহলে জিএসএম 405। এই তাহলে এই কাজটা ইন্ডাস্ট্রিতে কখনো এইভাবে করা হয় না। তুমি হয়তো ল্যাবে নিজের বাসায় কেচি দিয়ে কেটে এভাবে টেস্ট করতে পারো জিএসএম, বাট ইন্ডাস্ট্রিতে সবসময় জিএসএম টেস্ট করা হয় এভাবে। ইন্ডাস্ট্রিতে জিএসএম ক্যালকুলেটরের ফর্মুলা কি? ডব্লিউ ইন্টু 100, সিম্পল ফর্মুলা। ডব্লিউ কি? এই ডব্লিউটা কি? জিএসএম কাটার দিয়ে কাটা 100 স্কোয়ার সেন্টিমিটার যে কাপড়ের টুকরা, তার ওয়েটটা হচ্ছে এই ডব্লিউটা। এই ডব্লিউটা কিন্তু ওই ডব্লিউর মতো না, ওই ডব্লিউটা হচ্ছে শুধু ওয়েট ইন গ্রাম, আর এই ডব্লিউ হচ্ছে ওয়েট ইন গ্রামেই। ওয়েট ইন গ্রাম অফ 100 স্কোয়ার সেন্টিমিটার ফেব্রিক কাট বাই জিএসএম কাটার। জিএসএম কাটার দিয়ে যেই 100 সেন্টিমিটার 100 স্কোয়ার সেন্টিমিটার যে কাপড় কাটা হয় তার ওয়েট গ্রামে। এখানে একটা কাপড় আছে, ওভেন কাপড়, 1 মিটার লম্বা, এদিকে 1 মিটার, তাহলে এইখানে কতটুকু কাপড় আছে? 1 স্কোয়ার মিটার। 1 স্কোয়ার মিটার কাপড়ের মধ্যে এখানে কি কি আছে? মানে 1 স্কোয়ার মিটার কাপড়ে কি কি থাকে? একটা কাপড়ে কি থাকে? কাপড় কি দিয়ে তৈরি? ওয়ার্পার ওয়েফটিয়ার। তো এইটুক অংশের মধ্যে যতগুলো ওয়ারপিয়ান আছে আর যতগুলো ওয়েফটিয়ান আছে সবগুলো যদি আমি আলাদা করে নিয়ে মেপে ফেলতে পারি তাহলে জিএসএম পাবো না? আরেকটা পদ্ধতির কথা বলতেছি, যদি আমি এই কাপড়ের সবগুলো সুতাকে খুলে নিয়ে যাই, এখানে তো কাটাই আছে, কতটুকু কাটা আছে কাপড়? 1 স্কোয়ার মিটার। তাহলে 1 স্কোয়ার মিটার কাপড়ের ভিতরে যা আছে তার ওয়েট। তো 1 স্কোয়ার মিটার কাপড়ের ভিতরে কি আছে? কতগুলো সুতা আছে, ওয়ারপিয়ান আছে আর ওয়েফটিয়ান আছে। তাহলে আমি এখানে যা ওয়ারপিয়ান আছে সবগুলো ওয়ারপিয়ানকে খুলে নিয়ে গেলাম, সবগুলো ওয়েফটিয়ানকে খুলে নিয়ে গেলাম, নিয়ে মাপলাম, মেপে দেখলাম যে 220 গ্রাম হয়, তাহলে 220 জিএসএম। না, সেটা কাপড়টা তৈরি করার আগে যদি আমি বুঝতে চাই, আমরা এই পদ্ধতিটা বলতে চাচ্ছি হচ্ছে কাপড়ের স্পেসিফিকেশান গতকাল পড়ছি না আমরা? স্পেসিফিকেশান এরকম 110 ইন্টু ধরো 96 ইন্টু 40 ইন্টু ধরো 32, এই যে ইপিআই পিপিআই জানা আছে, কাপড়ের কাউন্ট জানা আছে, সেখান থেকে কাপড়টা তৈরি করার আগেই, কাপড়টা আমি প্রডিউসও করবো না, শুধুমাত্র এই স্পেসিফিকেশানটা জানলেই আমি বুঝতে পারবো এই কাপড়টা যদি বানানো হয় তাহলে তার জিএসএম কেমন হবে। এটা কাপড় প্রডিউস করার আগেই। কাপড় যদি প্রডিউস হয়ে যায় তাহলে তো কাপড়কে মাপতে পারি, 1 মিটার কাপড় কাটলাম, সেই কাপড়কে নিয়ে ওয়েট করলাম, ওয়েট যত জিএসএম তত। কিন্তু আমরা চাচ্ছি কাপড় প্রডিউস করার আগে কোনোভাবে জিএসএমটা হিসাব করা যায় কিনা, সেটাও পসিবল যদি আমাদের কাছে স্পেসিফিকেশান জানা থাকে। কিভাবে সেটা? মনে করো এখানে ওয়ারপিয়ান আছে, তাই না? এরকম ওয়ারপিয়ান আছে, এখানে কয়টা ওয়ারপিয়ান আছে কে বলতে পারবা?
এই কাপড়ের মধ্যে কয়টা ওয়ারপিএম থাকবে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো? ইপিআই মানে কি? কিন্তু এখানে কতটুকু আছে কাপড়? 1 ইঞ্চ না 1 মিটার? তাহলে ইপিআই এর সাথে কি করতে হবে? ইপিআই মানে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা ওয়ারপিয়ান। তো ধরো এখানে 1 ইঞ্চ আছে, 1 ইঞ্চিতে যতটা আছে ওয়ারপিয়ান ততটা হচ্ছে এতটা, 1 ইঞ্চিতে এতটা, তাহলে 1 মিটারে কয়টা আছে? কি করব? হ্যাঁ, 39 দ্বারা কী করবো? গুণ করবো না ভাগ করবো? গুণ করব। এই মানটা কিসের মান? এই 1 মিটার 1 মিটার নাই, এই কাপড়ের মধ্যে কয়টা ওয়ারপিয়ান আছে? কথা ক্লিয়ার? এই কাপড়ের মধ্যে কয়টা ওয়ারপিয়ান আছে? এতটি। এই কাপড়ের ইপিআই যত ইন্টু 39.37, এতটি কি আছে? ওয়ারপিয়ান আছে। এই যে ওয়ারপিয়ানগুলো আছে প্রত্যেকটা ওয়ারপিয়ানের লেন্থ কত? প্রত্যেকটা ওয়ারপিয়ান কতটুকু লম্বা? এই ওয়ারপিয়ানটা কতটুকু লম্বা? 1 মিটার লম্বা না? তাহলে আমি এখন 1 মিটার দ্বারা গুণ করলাম, এখন মানটা কি বোঝায় আমাকে? সবগুলা ওয়ারপিয়ানকে যদি আমি একটার সাথে একটা জোড়া দিতাম বা সবগুলো যদি একটা সুতা হতো, সেই সুতার মোট লম্বায় কতটুকু দৈর্ঘ্য হতো সেটা না? তাহলে আমি দেখো এই তিনটা মানকে 1 মিটার ইন্টু 39.37 ইন্টু ইপিআই, এই তিনটা মানকে গুণ করলে এখন যে মানটা পাই সেটা হচ্ছে এই কাপড়ের মধ্যে 1 স্কোয়ার মিটার কাপড়ের মধ্যে যতগুলা ওয়ারপিয়ান আছে সবগুলা ওয়ারপিয়ানের মোট দৈর্ঘ্য। কথা ক্লিয়ার? সবগুলো ওয়ারপিয়ানের মোট দৈর্ঘ্য কত? এত মিটার। এই যে 1 মিটার গুণ করার আগে ছিল এতটা, প্রত্যেকটা 1 মিটার করে, তাহলে 1 দ্বারা গুণ করলাম, তাহলে সবগুলাই ইয়ার্ন মিলে ওয়ারপিয়ান মিলে এত মিটার লম্বা হবে। এখন আমরা যখন কাউন্ট পড়ছি তখন এই কথা বলছি না যে কাউন্ট মানেই হচ্ছে লেন্থ আর ওয়েটের একটা রেশিও। যেমন ভ্যালোসিটি যেমন একটা হচ্ছে দূরত্ব আর সময়ের রেশিও। তোমাকে যদি কেউ সময় বলে দেয়, ব্যাগ বলে দেয়, তুমি কি স্মরণ বের করতে পারবে না? কেউ যদি তোমাকে স্মরণ বলে দেয়, ব্যাগ বলে দেয়, সময় বের করতে পারবে না? আবার এই দুইটা বলে দিলে এটা বের করতে পারবো না? তো তোমার কাছে লেন্থ আছে, কাউন্টও তো সেম, কাউন্ট হচ্ছে ওয়েট আর লেন্থের রেশিও। তো তোমাকে আমি লেন্থ বলে দিলাম, কাউন্ট কত সেটাও বলে দিলাম, এই দুইটার সাহায্যে তুমি কি ওয়েটটা হিসাব করতে পারবে না? কাউন্ট মানেই তো এটা, তোমাকে লেন্থ দিলাম যে 12,000 মিটার সুতা, তার কাউন্ট হচ্ছে 20, এই 12,000 মিটার সুতার ভর কত তুমি হিসাব করতে পারবে না? কাউন্ট বলে দিলে। আবার তোমাকে যদি বলি 20 কেজি সুতা আছে, সেই 20 কেজি সুতার কাউন্ট হচ্ছে ধরো 40 কাউন্ট, তুমি এটা কতটুকু লম্বা হবে হিসাব করতে পারবে না? তো এইখানে আমাদের লম্বা আছে এত মিটার সুতা, এখন এত মিটার সুতার ওয়েট কত, এত মিটার সুতার ভর কত আমাদের লাগবে কি? আমি প্রথমেই কি বলে নিছি তোমাদেরকে যে এইখানে যে সুতাগুলো আছে সবগুলোর ভর যদি আমি কোনোভাবে হিসাব করে ফেলতে পারি তাহলে কিন্তু জিএসএম হিসাব হয়ে যাবে। তাহলে আমার সবগুলো সুতা আমি পেয়ে গেলাম এত মিটার লম্বা, সেই সুতাগুলোর ভর কত হবে? কি করতে হবে? কাউন্টের সাহায্যে লেন্থকে ওয়েটে কনভার্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি ফর্মুলা বসাই তাহলে পারবো, তবে আমি তোমাদেরকে সবসময় একটা সাজেস্ট করি যে সিম্পলি কাজ করবা। সিম্পল কাজ হচ্ছে তোমার কাছে লেন্থ থাকলে সামহাও যে কোনোভাবে এটাকে ইয়ার্সে নিয়ে যাবা। লেন্থটা ধরো সেন্টিমিটার দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, যাই দেওয়া থাকুক না কেন কিসে নিয়ে যাবা? ইয়ার্সে কনভার্ট করে ইয়ার্সে নিতে পারবো না? ইয়ার্সে নিলাম। ইয়ার্সকে 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে কি হয়? ওয়েটটা পাউন্ডে হয়ে যায়। আর যদি তোমার কাছে ওয়েট দেওয়া থাকে কেজিতে, গ্রামে, আউন্সে, গ্রেইনে, যেভাবে ওয়েট দেওয়া থাকে সেটাকে যে কোনোভাবে তুমি পাউন্ডে নিয়ে যাবে। পাউন্ডে নিলে সেটাকে যদি 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা গুণ করো তাহলে কি হয়ে যাবে? গজ হয়ে যাবে, ইয়ার্স হয়ে যাবে। এটা শুধু মনে রাখো, তাহলে কাউন্টের ফর্মুলা না বসিয়ে তুমি সহজে ওয়েট থেকে লেন্থ থেকে ওয়েটে কনভার্ট করতে পারবা। তো আমাদের এটা আছে কি? লেন্থের ক্ষেত্রে আমরা কী বলছি? সামহাও কনভার্ট করে কিসে নিয়ে যাব? ইয়ার্সে। মিটার থেকে ইয়ার্সে কীভাবে নিতে হয়? ইয়ার্স থেকে পাউন্ড কিভাবে করব? এই পুরোটাকে 840 আর হচ্ছে ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করব, তখন কি এটা ইয়ার্স থাকবে? পাউন্ড। আর আমাদের যে জিএসএম, সে জিএসএমের মধ্যে ওয়েটের এককটা কি? গ্রামে। আমাদের সুতার ওয়েটটা দেখতে হবে গ্রামে, গ্রামে যত গ্রাম জিএসএম তত। তো এখানে আছে পাউন্ড, পাউন্ডকে কীভাবে গ্রাম করতে হয়?
1 পাউন্ডে কত গ্রাম? 453.6 গ্রাম। তাহলে তুমি এবার এটাকে সবগুলোকে গুণ করো, গুণ করার মধ্যে সবগুলোই ধ্রুবক আছে, চলক আছে কয়টা? 2টা। এই মানটা ভেরিয়েবল আর এটা কি, এছাড়া বাকি সবগুলো এক না? তো তুমি বাকি সবগুলোকে গুণ করে এটা দ্বারা ভাগ করো, তাহলে কি পাওয়া যায় সেটা দেখো। কত হয়? $23.25। এই মানটা কিসের মান বলতে পারবা? কিসের মান এটা? এই কাপড়ের মধ্যে 1 মিটার বাই 1 মিটার কাপড়ের মধ্যে যতগুলো ওয়ারপিয়ান আছে সবগুলো ওয়ারপিয়ানের ওয়েট হচ্ছে এত গ্রাম, ঠিক আছে? তাহলে সবগুলো ওয়েফটিয়ানের ওয়েট কত? অনুরূপভাবে আমরা হিসাব করতে পারবো না, প্লাস এই যে পিপিআই বাই ওয়েফটিয়ানের কাউন্ট হবে তখন, তাই না? ইন্টু 23.25, এটা হবে না? এখন একটা কাপড়ের মধ্যে ওয়ারপিয়ান আর ওয়েফটিয়ান ছাড়া আর কি আছে? এটা ওভেন কাপড়ে ওয়ারপিয়ান আর ওয়েফটিয়ান ছাড়া আর কি থাকে? না না, সাইজ টেজ করা না, এমনি নর্মাল কাপড় আর কি। হ্যাঁ, সেলভেজ না, বেস কাপড়, মেইন কাপড়ে আর কি। ক্রিম না, সুতা ছাড়া আর কি থাকে উপাদান? কিছু থাকে, কিছু ধুলাবালি থাকতে পারে, এটাকে ইগনোর করতে হবে। কিছু বাতাস আটকে থাকতে পারে ট্র্যাপ হয়ে 2 সুতার মাঝখানে, সেগুলোকে ইগনোর করলাম, তো নাই। তাহলে ওয়ারপার ওয়েফটিয়ান ছাড়া তো কিছু নাই, তার মানে একটা কাপড়ের জিএসএম হচ্ছে এটা। এটাকে আরো সিম্পলিফাই করা যায়। তাহলে এটা হচ্ছে জিএসএম হিসাব করার একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দেয়। সেই অ্যাডভান্টেজটা কি? তোমার কাছে যদি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে তুমি কাপড় তৈরি করার আগেই বলতে পারবা জিএসএম কত। কাপড় না ধরে, কাপড় না দেখে তার জিএসএম বলতে পারবা। যদি তোমাকে কেউ স্পেসিফিকেশনটা দিয়ে দেয়, ওভেন ফেব্রিকের স্পেসিফিকেশন কত ক্লাসে বলছি না? স্পেসিফিকেশন মানে কি? ইপিআই, পিপিআই, ওয়ারপিয়ান কাউন্ট, ওয়েফটিয়ান কাউন্ট। তাহলে এই জিএসএম ফর্মুলাতে এই 4টা ছাড়া আর কিছু আছে? ইপিআই, পিপিআই, ওয়ারপিয়ান কাউন্ট, ওয়েফটিয়ান কাউন্ট, এগুলোই তো আছে। তো 4টা জিনিস জানা থাকলে স্পেসিফিকেশনটা দিল, স্পেসিফিকেশনের মানগুলো তুমি এখানে বসিয়ে দিবা, 23.25 দ্বারা গুণ করবা, জিএসএম পেয়ে যাবো। বুঝছো না? যদি তোমাকে কেউ বলে যে একটা কাপড় আছে, এটা জিএসএম কত, পারবা না? এটা জিএসএম হিসাব করতে পারবো না আমরা। হ্যাঁ, আমাদের আজকের টপিকটা এটাই যে জিএসএম ক্যালকুলেশন। পরীক্ষাতে জিএসএমের কোনো প্রশ্ন আসে না, জিএসএমের একটা ম্যাথ আসে। তো সেটা যেভাবেই আসুক তোমাকে পারতে হবে, সেটা এই ফর্মুলা দিয়ে হোক, এই ফর্মুলা দিয়ে হোক, অথবা এই ফর্মুলা দিয়ে হোক। হ্যাঁ, একটা স্পেসিফিকেশন থেকে দিল, অথবা কাপড়ের কথা বলে দিল, একটা কাপড় আমার কাছে আছে 20 মিটার লম্বা, 2 মিটার উইথ, কাপড়ের ওয়েট কত, যদি জিএসএম এত হয়, পারবো না? কাপড় বলে দিল, একটা কাপড়ের লেন্থ হচ্ছে ধরো 20 মিটার, উইথ হচ্ছে ধরো 2 মিটার, তারপরে কাপড়ের জিএসএম বলে দিল যে 400, তাহলে এই কাপড়ের ওয়েটটা কত হিসাব করতে পারবো না? এই যে ফর্মুলা আছে, ফর্মুলাতে বসাবো। হ্যাঁ, না, এটা তো হচ্ছে 1 স্কোয়ার মিটার কাপড়ের সুতাগুলোর ওয়েট হচ্ছে এটা, তাহলে এটাই তো জিএসএম। জিএসএম মানেই তো এটা।
এটা তো অন্য কোনোভাবে পারবে না, এটা তো ইপিআই জানা না থাকলে পারবে না। তোমাকে যদি যেই প্রশ্নটা আমি বললাম যে 20 মিটার লম্বা কাপড় 2 মিটার উইথ, সেখানে কি এই কোনো মান দেওয়া আছে? এই ফর্মুলাটা শুধু কাজ করবে স্পেসিফিকেশন দেওয়া থাকলে, ফেব্রিকের স্পেসিফিকেশন দেওয়া থাকলে। আর এমনিতে জিএসএম এর যে বেসিক নিয়ম সেটা তো এটা, কাপড় তৈরি হওয়ার পরে জিএসএম, সেটা হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, সব কাপড়ের জন্য চেঞ্জ হবে। আমি এই কাপড়ের ক্ষেত্রে ইপিআইটাকে আমি ধরে নিছি ইপিআই 120, ইপিআইটা কী রাখছি? ভেরিয়েবল রাখছি। তুমি যেই কাপড় বানাবা সেই কাপড়ের ইপিআই যদি 400 হয় তাহলে 400 বসবে। আস্তে আস্তে আমি বলছি, হ্যাঁ 200 মিটার লম্বা আর এমনিতে হচ্ছে 5 মিটার, তাহলে চেঞ্জটা কিভাবে হবে আমাকে বলো। এই কাপড়ের জিএসএম হিসাব করতে গেলে কি তুমি 200 মিটার বাই 5 মিটারের ওয়েট দেখবা? এই কাপড়ের জিএসএম হিসাব করার সময় কতটুকুর ওয়েট দেখবা? 1 স্কোয়ার মিটারের জিএসএম মানেই তো ওয়েট অফ 1 স্কোয়ার মিটার ফেব্রিক। তাহলে এই কাপড় থেকে তো তোমাকে একটা 1 স্কোয়ার মিটার ফেব্রিক কেটেই হিসাবটা করতে হবে জিএসএম হিসাব করতে চাইলে। কাপড় যত লম্বাই হোক, জিএসএম মানেই হচ্ছে 1 স্কোয়ার মিটার অফ ফেব্রিকের ওয়েট কত, দ্য ওয়েট অফ 1 স্কোয়ার মিটার ফেব্রিক। ওয়ান স্কোয়ার মিটার কাপড় নিয়ে আমরা এই ফর্মুলাটা ডেভেলপ করতে হবে। যদি যখন ফর্মুলাটা ডেভেলপ করে ফেলছি তখন তো তোমার কাছে এটা মুখস্থ। 1 স্কোয়ার মিটার কাপড় নিয়ে তো আমি ফর্মুলাটা তোমাদেরকে কীভাবে আসছে সেটা বলে দিলাম। এটা না করে তোমাদেরকে আমি করতে পারতাম যে জিএসএম যদি কাপড়ের স্পেসিফিকেশন দেওয়া থাকে তাহলে জিএসএম হিসাব করার ফর্মুলা হচ্ছে এটা। এখন তোমাদেরকে আমি কি দেখাইছি ওই ফর্মুলাটা বলে দিলে পারতাম শুধু। এখন ফর্মুলাটা কীভাবে আসছে সেটা বলতে গিয়ে এত কিছু দেখাইতে হয়েছে। তোমার জন্য তো এটা মুখস্থ যে জিএসএম সমান হচ্ছে এটা, যেভাবে করে এটা মুখস্থ। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটাও একটা কি ফর্মুলা, জিএসএম হিসাব করার ফর্মুলা। এটা হচ্ছে স্পেসিফিকেশন থেকে হিসাব করার ফর্মুলা। এখন আমি দেখাচ্ছি হচ্ছে ফর্মুলাটা কীভাবে আসছে, আমরা ফর্মুলাটা কীভাবে ডেভেলপ করলাম সেটা। এখন কাপড় যতটুকুই দেওয়া থাকুক না কেন, যখন জিএসএম বলতেছে তোমাকে কাপড় হচ্ছে 5000 মিটার লম্বা, সেটা তো তোমার কোনো কিছু মানে মিন করে না, কোনো সেন্স রাখে এটা? এটা তো কোনো সেন্স রাখে না। এখানে হচ্ছে 1 স্কোয়ার মিটার ওয়েট কত, তো 1 স্কোয়ার মিটার ওয়েট যত তত জিএসএম। তো তোমাকে যখন জিএসএম হিসাব করতে বলবে তখন ওই কাপড়ের 1 স্কোয়ার মিটারের ওয়েটই দেখতে হবে। আর 1 স্কোয়ার মিটারের ওয়েট দেখতে গেলে তো এই সূত্রই লাগবে। আর আমরা এখানে একটা ভেরিয়েবল রাখছি কেন, ইপিআই ভেরিয়ে রাখছি কেন? তুমি আরেকটা কাপড় যখন নিবা সেই কাপড়ের প্রতি ইঞ্চিতে ইয়ার্নের সংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে বেশি হলে বেশি বসাবা, কাপড়ের জিএসএম বেড়ে যাবে। কম হলে কম বসাবা, কাপড়ের জিএসএম কমে যাবে। কাপড় পাতলা হলে জিএসএম কমবেই, আর কাপড় যদি ঘন হয় জিএসএম বাড়বেই। সুতার কাউন্টের সাথে সম্পর্ক আছে। শুধু ইপিআই এবং পিপিআই দ্বারা তো কাপড়ের ঘনত্ব বোঝা যায় না। অনেক বেশি সুতা আছে কিন্তু সুতাগুলো চিকন চিকন, তাহলে জিএসএম কমে যাবে না? তাহলে কাউন্টটাও ফ্যাক্টর, তাহলে সূত্রতেও কাউন্টটাও তো ভেরিয়েবল। ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা বসালে কিন্তু মান ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন ইপিআই বসালে মান ভিন্ন ভিন্ন হবে। যেই কাপড়ের ইপিআই বেশি সেই কাপড়ের জিএসএমও বেশি। যেই কাপড়ে মোটা সুতা ইউজ করা হয়েছে সেই কাপড়ের জিএসএম বেশি। মোটা সুতা ইউজ করলে কাউন্ট কি হয়, কমে যায় না? তো এটা যদি কমে যায় তাহলে জিএসএম বাড়বে না? কথা বুঝতেছ? কাউন্টের মান কমে কখন? সুতা মোটা হলে। তো সুতা মোটা হলে কাউন্টের মান কমলো, এটা কমলে আলটিমেটলি এই মানটা কী হবে, বাড়বে না? তো সুতা মোটা হলে আলটিমেটলি জিএসএম এখানে বাড়তেছে। ইপিআই বেশি হলে কাপড় যদি ঘন হয় জিএসএম বাড়তেছে, পাতলা হলে কাপড় পাতলা তো জিএসএমও পাতলা, মানে কাপড় হালকা। আচ্ছা, এই ফর্মুলাটাতে একটা ভুল আছে, সেই ভুলটা কি বলো? ক্রিমটাকে আমরা অ্যালাউ করি নাই। আমরা ধরে নিছি প্রত্যেকটা ওয়ারপ্লেনের দৈর্ঘ্য 1 মিটার, কিন্তু যে সুতাটা এখানে ছিল এখান থেকে একটা সুতা খুলে নিয়ে যাও, সেই সুতাটা আসলে এতটুকু লম্বা ছিল। এই সুতাটা 1 মিটারের চেয়েও বেশি লম্বা ছিল না? কিন্তু আমি ধরে নিয়েছি সুতাটা 1 মিটার লম্বা, কিন্তু সুতা তো কাপড় 1 মিটার লম্বা। এই কাপড়টা এখান থেকে এই পর্যন্ত, কাপড়ের ভিতরে সুতা কিভাবে থাকে? এই ক্রিম ফর্মে থাকে না? তো তাহলে এইটুক কাপড়ের যে সুতাটা আছে সেটা কতটুকু, একটু বেশি না? তাহলে এই বেশিটা আমরা কনসিডার করি নাই, করছি সুতা নিছি, সুতার ওয়েট নিছি। তো সুতার ওয়েট নিয়ে সব 1 মিটার ধরে হিসাব করছি। 1 মিটার ধরে হিসাব করা আমাদের একটা ভুল ছিল।
সেই ভুলটাকে আমাদের এখন কারেক্ট করতে হবে। এটা এক্সাক্ট ফর্মুলা না, ফর্মুলা কারেকশান আছে। কারেকশানটা কীরকম, এখানে ইপি এর সাথে আমাদের ক্রিমটাকে কনসিডার করতে হবে। কীভাবে কনসিডার করি, মনে করো এখানে 1 মিটার আছে, 1 মিটারের সাথে 3% ক্রিম আছে এখানে, তাহলে 3% ক্রিম হলে এটা কত মিটার? 1.03 মিটার। এখন 1.03 কীভাবে এটার সাথে হিসাবটা কীভাবে করবা, মানে এটার সাথে কতটুকু অ্যাডজাস্ট করলে এটা আসবে? মানে আমি এখানে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, মানটা বাড়াবো 3%, কীভাবে বাড়াবো? এটা এরকম না, 1 মিটার প্লাস 3% অফ 1 মিটার, এরকম না হিসাবটা? তাহলে 1 মিটার তো ঠিক থাকলো, 3% মানে কি 3/100, আর এখানে আছে 1 মিটার, তাহলে আলটিমেটলি পাচ্ছি 1 মিটার প্লাস 0.03 মিটার। তাহলে 1 প্লাস 0.03 মিটার না, কি আসে 1.03, তখন না গিয়ে এটা অ্যাডজাস্ট হয়। তো তাহলে কী করতে হবে, মেইন মানের সাথে আমার এই পার্সেন্ট অ্যাডজাস্ট করে দিতে হবে, অথবা এটা 1.03 আকার লিখতে হবে। তো তার মানে আমাদের বেস মানটার সাথে ক্রিম পার্সেন্টেজটা অ্যাড করে যোগ করে বসাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি 1 প্লাস C1%, আর এখানে লিখতে পারি 1 প্লাস C2%। তখন এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ক্রিম মেজারমেন্টের ফর্মুলা, এক্সাক্ট ফর্মুলা। সরি, জিএসএম মান দেওয়া থাকবে, দেওয়া থাকতে হবে। এটা হচ্ছে মেন ফর্মুলা। আগে যেটা ফর্মুলা ছিল সেটা কিন্তু ভুল ছিল। ফর্মুলা আগেরটা লিখবা না তো, ফর্মুলা এটা লিখবা না। হ্যাঁ, ওই ফর্মুলা তো বসালে শুধু মিলবে না তো। এই কাপড়ের যে ক্রিম 3% সেটা কে বললো তোমাকে? হ্যাঁ না, কাপড়ের ইপিভি বাড়লে করলে 3টা 4 হয়ে যাবে, 4টা 5 হবে, তখন তো মানটা চেঞ্জ হবে না, এখান থেকে করা যাবে না। এই ফর্মুলা ভুলে যাও, আগের ফর্মুলা যেটা ক্রিম ছাড়া সেটাকে ভুলে যাও। ফর্মুলা হচ্ছে এটা, এই জন্য আমি এটা এখানে লিখলাম। আগেগুলো তো খসড়া ছিল, ড্রাফট, এখানে হচ্ছে ফাইনাল। তার ফর্মুলা এটা মনে রাখতে হবে আমাদের। তো এরপরে দেখো, এখন এই ক্রিম নিয়ে ওদের কথা আছে। ওদের কথা হচ্ছে ক্রিমটা তো সবসময় বলা থাকবে না, আবার স্পেসিফিকেশনের মধ্যে ক্রিমটা আছে নাই। কাপড় তৈরি করার আগে কি ক্রিম বলা যায়? ক্রিম কীভাবে টেস্ট করে বলতে পারবা? মানে ক্রিমটার সূত্র কি? C1 সমান কি L - P/P না, ইন্টু 100%। মানে কাপড় থেকে খুলে নিয়ে গেলে যে লেন্থটা হয় সেটা হচ্ছে L, কাপড়ে তার যে লেন্থটা সেটা হচ্ছে P, এটা হচ্ছে L। L থেকে P বাদ দিলে মানে কতটুকু অ্যাকশন করে, আর হচ্ছে এটাকে ফেব্রিকের সাপেক্ষে, যেহেতু এটা ফেব্রিকের ক্রিম হয় কিসের? ফেব্রিকের। এই জন্য ভাগ দিচ্ছি কিন্তু ফেব্রিকের লেন্থ দিয়ে, এটা মনে রাখবা, ক্রিম ফেব্রিকের, সেই জন্য আমরা ভাগ দিই কিন্তু ফেব্রিক দিয়ে। এরকম আরেকটা ফর্মুলা আছে যেটা L দিয়ে ভাগ দেই, সেটা হচ্ছে টেক আপ পার্সেন্টেজ। এটাও কিন্তু একটা ফর্মুলা আছে অন্য একটা চ্যাপ্টারে আর কি, অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে টেস্টিংয়ে। সেখানে L - P/L সেটা কি টেক আপ পার্সেন্টেজ, যাতে কনফিউজ না হয়। আর এটা কি পার্সেন্টেজ? ক্রিম পার্সেন্টেজ। ক্রিম ফেব্রিকের হয়, এই জন্য আমরা ফেব্রিকের লেন্থের সাপেক্ষে হিসাব করি। আর টেক আপ, ওই যে কাপড়কে যে টেক আপগুলো জড়িয়ে নেয়, এই টেক আপটা হচ্ছে ওয়ারপিয়ানের সাপেক্ষে, সেই জন্য ওয়ারপিয়ানের লেন্থ দ্বারা আমরা ভাগ করি। আচ্ছা, তাইলে এখানে বলা হচ্ছিল যে
ক্রিমটা যদি না জানা থাকে, ক্রিমটা বলে দিল না, বা ক্রিম থাকবে না সবসময়, তাহলে আমি ক্রিম কত ধরবো, বা ক্রিমটা হিসাব করতে গেলে আমার তো লেন্থ দুটো লাগবে, তাহলে আমি ক্রিম হিসাব করতে পারবো না, তাহলে এই ফর্মুলাতে বসাতেও পারবো না। তো সেই জন্য এই ব্যাপারটাকে সিম্পলিফাই করার জন্য, যেহেতু আমাদের এই ফর্মুলাটা ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে কাপড় তৈরি করার আগে, মানে ফেব্রিক প্রডিউস করার আগেই আমি কি করব, জানার চেষ্টা করব যে কাপড়ের ওয়েটটা, কাপড়টা তৈরি করলে তার জিএসএম কেমন হবে, কাপড়টা কেমন ভারী হবে, কাপড় তৈরি করার আগে জানতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার তো ক্রিম জানা নাই, কাপড় তৈরি করার আগে তো ক্রিমও জানতে পারতেছি না। সেই ক্ষেত্রে একটা কাজ করা হয় যে আমরা ক্রিমটাকে অ্যাভয়েড করে দিয়ে, এই ফর্মুলা থেকে ক্রিমটাকে সরিয়ে নর্মাল ক্রিম, ওয়ার্পের ক্রিম হচ্ছে ধরো 3% মতো হয়, ওয়েফটের ক্রিম হয় 4.5-5% মতো, এইরকম একটা ক্রিম ধরলে এই ফ্যাক্টরটাকে যদি 25.50 ধরে তাহলে কাছাকাছি চলে যায়। তখন এই ফর্মুলাটাকে এভাবে সিম্পলিফাই করা হয়। ক্রিম তুলে দিলাম, ক্রিম তুলে দিয়ে 23.25কে একটু বাড়িয়ে দিলাম। এই ক্রিমটা বসালে মানটা একটু বাড়তো না, সামান্য একটু বাড়িয়ে দিলাম, 25.50 করে দিলাম, বাস। ক্রিমটাও ভিন্ন ভিন্ন ফেব্রিকের ভিন্ন ভিন্ন রকম না। এই 25.50 দিলে আমরা আনুমানিক মান পাবো, কাছাকাছি মান পাবো। 25.50 কিন্তু কোনো একজ্যাক্ট ভ্যালু না। আমি কি এটা আমার ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারি? ম্যাথমেটিক্স কি আমাদেরকে এটা সাজেস্ট করে বা সাপোর্ট করে কিনা? আমি 23.25কে 25.50 কেন লিখবো? লেখলে একটু বাড়াইয়ে লিখবো, 26-27 লিখবো, আমার ইচ্ছা মতো বাড়াইতে পারি। কিন্তু এটা দেখা গেছে ওই যে নর্মাল যে ক্রিম হয়, একটা নর্মাল ফেব্রিক বলতে আমরা শার্ট প্যান্ট যেগুলো বানাচ্ছি এগুলো নর্মাল ফেব্রিকের যে নর্মাল ক্রিম হয় 3%, ওয়েভ ক্রিম হয় 5%-এর মতো, এটাকে ধরলে 3%-5% ধরলে মোটামুটি এই মানটা এটুকু বেড়ে যায়। এটা হচ্ছে একটা নর্মাল রেঞ্জ। কিন্তু একটা অ্যাবনর্মাল কাপড়, মনে করো হাই জিএসএম একটা ডেনিম কাপড় যেখানে ক্রিম অনেক বেশি, 10%-11% ক্রিম, সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে মিলবে না। এই ফর্মুলাটা আমরা কেন ডেভেলপ করেছি? 25.50 কেন? যাতে করে কাপড়ের জিএসএমটা আনুমানিক কেমন হবে একটা ধারণা পেতে পারে। এখন তোমাকে একটা স্পেসিফিকেশন দিলাম, ক্রিম দিলাম না, তখন তোমার কাছে অপশান কি? তুমি দুইটা কাজ করতে পারো। ধরো তোমাকে আমি বললাম এই ফেব্রিকের জিএসএম কত বলো, এই ফেব্রিকের জিএসএম কত বলো, তোমার হাতে অপশান দুইটা, হয় তুমি সরাসরি এই ফর্মুলাতে বসিয়ে দিবা, সরাসরি এই ফর্মুলাতে বসাবো, অথবা নিজে বলবা যে ধরে নিচ্ছি লেট ওয়ার্প ক্রিম 4%, ওয়েভ ক্রিম 6% ধরে তারপরে এই ফর্মুলাতে বসাবো। তোমার যেভাবে ভালো লাগে, তুমি যদি মনে করো যে ক্রিম নিজে ধরে নিবে একটা, ধরে নিয়ে বসাবো, তখন এই ফর্মুলাতে বসাবো। আর যদি নর্মালি বসাতে চাও তখন এই সরাসরি এই ফর্মুলাতে বসিয়ে দিবা 25.50-তে, তাহলে যা আসে তা। এবং এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য হবে না, হয়তো 2-3 পার্থক্য হবে। তো 170 জিএসএমের জন্য 2-3 চেঞ্জ হওয়াটা খুব বড় কোনো ম্যাটার না। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্ডারের মধ্যে বায়ার যে কটা অর্ডার দেয় সেটা নিটে হোক বা ওপেনে হোক, জিএসএমের সাথে অ্যাটলিস্ট 5-10% অ্যালাউন্স দেয়। মানে 170 জিএসএমের ক্ষেত্রে 170-এর ধরো 5%, তো তুমি 7-8 জিএসএম পর্যন্ত এদিক সেদিক করতে পারবা, মানে 178 করতে পারবা, আবার এদিকে 163-64 করতে পারবা। এইটুকু সমস্যার জন্য কোনো সমস্যা হয় না। কাপড়টা যদি নিট হয় তখন কি করব? এরকম তো আছে পুরোটাতে।
ধরো কাপড়টা নিট, তো নিট কাপড়ের এখানে 1 স্কোয়ার মিটার 1 স্কোয়ার মিটার 1 স্কোয়ার মিটার আছে। নিট কাপড় তো আর ইপিআই পিপিআই থাকে না, ওয়ারপিএন ওয়েবটেন থাকে, কি থাকে, ওয়েলস থাকে আর কোর্স থাকে। তো 1 ইঞ্চিতে কটা ওয়েলস থাকে বা 1 সেন্টিমিটার কটা ওয়েলস থাকে, কী দ্বারা প্রকাশ করি? ডব্লিউপিআই মানে কি? ইঞ্চ। তো ওয়েলস পার মিটার কীভাবে হিসাব করবো? কি আসলো এটা? এই 1 স্কোয়ার মিটার কাপড়ের মধ্যে মোট কয়টা কি আছে? ওয়েলস আছে। কয়টা কোর্স আছে সেটা হিসাব কীভাবে? সিপিআই ইন্টু 39.37। তাহলে এটা কি? এটা হচ্ছে এই কাপড়ে যতটা কোর্স আছে তার সংখ্যা, আর এটা হচ্ছে কি এই কাপড়ে যতটা ওয়েলস আছে তার সংখ্যা। এখন আমাকে একজন বলো যে 1 মিটার বাই 1 মিটার এই যে কাপড়টা আছে এখানে মোট কয়টা লুপ আছে? হ্যাঁ, যোগ করলে হবে না? যোগ করলে হবে না? যোগ করলে হবে না কেন? এই রাজা, যোগ করলে হবে কি না? গুণ কেন? গুণ করবো কেন? যোগ করব, গুণ। সবাই বললে তো আর কিছু বলা যাচ্ছে না। এখন কি আসলো? ওই যে তোমরা ছোটোবেলায় যে 3-4-এ ম্যাথ করছো না, গাছ আছে কয় কলামের? 5টা কলাম আছে। এরকম কয় সারিতে গাছ আছে? 3 সারিতে আছে। মোট কয়টা গাছ আছে এখানে? 15টা না? 5টা কলাম 3টা রো, মোট 15টা গাছ। তো এখানেও এরকম মোট কয়টা ওয়েলস কয়টা কোর্স গুণ করলে এই লুপগুলোর সংখ্যা বেরোলো। মোট কয়টা লুপ আছে এখানে? মোট লুপের সংখ্যা বেরোলো। এক একটা লুপের লেন্থ কত? এল। এটা এক এক কাপড় এক এক রকম হবে, ভেরিয়েবল না এটা। লুপ লেন্থটা ভিন্ন ভিন্ন কাপড়ের লুপ লেন্থ তো ভিন্ন ভিন্ন হবে। তো এলটা কোন এককে? লুপ লেন্থ নর্মালি আমরা কোন এককে মাপি? কিলোমিটারে? কিলোমিটার না, মিলিমিটার। এখন এই টোটাল মানটা কি আসছে? এখানে যা সুতা আছে সবগুলো সুতার মোট দৈর্ঘ্য এত মিলিমিটার। তাহলে আমরা এই কাপড়ের মধ্যে, নিট কাপড়ের মধ্যে যা সুতা আছে তার ওয়েট যদি গ্রামে হিসাব করতে পারি সেটাই তো জিএসএম নাকি? তো তাহলে এখানে মোট সুতার দৈর্ঘ্য এটা মিলিমিটারে। এটাকে আমরা কি করব? যে কোনোভাবে ইয়ার্সে নিয়ে যাব, তারপরে কাউন্টের সাহায্য নেব। তো মিলিমিটারকে ইয়ার্স করবো কীভাবে? 10 দ্বারা ভাগ করলাম, কি হলো? সেন্টিমিটার হলো। মানে এখন সেন্টিমিটার হলো। সেন্টিমিটারকে ইঞ্চ করতে যাচ্ছি, তাহলে কি করব? 2.54 দ্বারা ভাগ করব। এখন কি হয়ে গেল? ইঞ্চ হয়ে গেল। ইঞ্চকে ইয়ার্স করবো কীভাবে? 17 দ্বারা ভাগ করব, কি হয়ে গেল? ইয়ার্স। ইয়ার্স থেকে পাউন্ডে যায় কীভাবে? 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করে, এটাকে ভাগ দিচ্ছে 840 দিয়ে, ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করতেছি, তাহলে কি হলো? ওটা পাউন্ড। পাউন্ডকে গ্রাম করা হয় কীভাবে? 453.6 গ্রাম। তাহলে এই যে সব মান আছে সবগুলা মান মিলে কি বোঝাচ্ছে আমাকে? এই 1 মিটার বাই 1 মিটার নিট কাপড়ের মধ্যে যা সুতা আছে সব সুতার মোট ভর গ্রামে কত? এত। তো কি পাচ্ছি? এখানে লিখে ফেলি। এখানে খুব বেশি চেঞ্জ নাই, এখানে একটাই অ্যাডজাস্টমেন্ট নাই। এখানে কত গুণ করব সেটা বলো, হিসাব নিকাশ করে বলো কত গুণ করবো। এগুলো তো শুধু ধ্রুবকগুলো রাখলাম, চলকগুলো শুধু রাখলাম, এগুলাকে বাদ দিয়ে বাকিগুলোর কত আছে হিসাব নিকাশ করলে?
হ্যাঁ, এটা লিখবো আমি, তোমরা হিসাব করে বলবা। আমি লিখে রাখি একটা, দেখো মিলি কিনা। কত 5.8 মনে হয় বা 5.4, তো দেখো হিসাব করে নিজেরা দেখো। নাইন ওয়ানের পরে 5.3, 3 এর পরে কত 5, তাহলে 5.4। এখানে কিন্তু কোনো ভুল টুল হয় নাই, এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, এটাই ফাইনাল ফর্মুলা। তাহলে জিএসএম এর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা পাচ্ছি আমরা মোট এই 5টা। এটা হচ্ছে জিএসএম এর মানে সিম্পল ফর্মুলা বা মেইন ফর্মুলা, যেখানে কাপড়ের এরিয়া এবং ওয়েট জানা থাকলে, যদি এরিয়াটা সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া থাকে এবং ওয়েটটা গ্রামে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা। আর যদি কাপড়টাকে জিএসএম কাটার দিয়ে কাটা হয় তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। সেখানে ওয়েটটা হচ্ছে গ্রামে 100 দ্বারা গুণ করব। যদি কাপড়ের স্পেসিফিকেশনের পাশাপাশি, ওভেন কাপড়ের স্পেসিফিকেশনের পাশাপাশি ওয়ার্প ক্রিম এবং ওয়েভ ক্রিম জানা থাকে তখন আমরা এই ফর্মুলাতে বসাবো। সেখানে ওয়ার্প ক্রিম এবং ওয়েভ ক্রিম সহ 23.25 দ্বারা গুণ করে হিসাব করব। আর যদি আমাদের কাছে ক্রিম জানা না থাকে, শুধু স্পেসিফিকেশন দেওয়া থাকে, তখন আমরা জিএসএম হিসাব করে এই ফর্মুলা দিই, এই 23.25কে 25.50 বানিয়ে দিই। আর যদি এই কাপড়টা নিট কাপড় হয় সেক্ষেত্রে তো ইপিআই পিপিআই ব্যাপার থাকবে না, থাকবে ডব্লিউপিআই, সিপিআই, লুপ লেন্থ, ইয়ার্ন কাউন্ট। এখানে তো দুইটা ইয়ার্নের কাউন্ট হয় না, নিট কাপড়ে ইয়ার্ন তো একটাই, মানে সেম কাউন্টের ইয়ার্ন, সেই জন্য ইয়ার্ন কাউন্ট, লুপ লেন্থটা মিলিমিটারে খেয়াল রাখবা। যদি লুপ লেন্থটা মিলিমিটারে দেওয়া থাকে তাহলে ফর্মুলা কিন্তু এটা, আর যদি লুপ লেন্থটা সেন্টিমিটার দেওয়া থাকে, বেশিরভাগ সময় লুপ লেন্থ সেন্টিমিটার দেওয়া থাকে, ধরো 0.275 সেন্টিমিটার বলে, যেখানে বলতো কত 2.75 মিলিমিটার, না বলে এটা বললো, তো তখন তোমার কাজটা কি হবে? তোমার কাজটা হবে সবচেয়ে সহজ হবে, তুমি এটাকে মিলিমিটার করে তারপরে এই ফর্মুলাতে বসালা। আর যদি মনে করো যে না এভাবে করবো না, এটা সেন্টিমিটার আছে সেন্টিমিটারে রাখবো, তাহলে এইখানে 0.915 জায়গায় 9.154 বসিয়ে দিতে হবে। যাই হোক, একটাই মনে রাখো সূত্র, 0.9 দিয়ে মনে রাখো, লুপলেনটাকে সামহাও মিলিমিটারে নিয়ে যেও, তাহলেই ভালো হবে। হচ্ছে নিটের জন্য। কি আজকে রান্না?